মাসুদ রানা সিরিজের ১০১ ও ১০২ নম্বর ভলিউমের গল্প স্বর্গরাজ্য, প্রথম প্রকাশ ১৯৮২, পর্ব ১। উত্তর আটলান্টিক। দীর্ঘ ৮ ঘন্টার রুটিন পেট্রোলে বেরিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড পেট্রোল প্ল্যান। উদ্দেশ্য আইসবার্গের গতিবিধি লক্ষ্য এবং চার্ট তৈরি করা। মেঘমুক্ত ঘন নীল আকাশের নিচে চারদিকে যতদূর দৃষ্টি চলে শুধু কুল কিনারাবিহীন অথই জলরাশি। কোথাও এতটুকু কুয়াশা বা ধোঁয়াটে ভাব নেই, স্ফটিকের মতো স্বচ্ছ পরিবেশ। সাগরে ঢেউ আছে কিন্তু বাতাসের উৎপাত নেই, তাই ঢেউয়ের মাথায় সাদা ঝুঁটি চোখে পড়ে না। আকাশে ওঠার পর প্রায় ৫ ঘন্টা পেরিয়ে গেছে, এই একঘেয়ে বৈচিত্র্যহীন দৃশ্যের কোনো পরিবর্তন ঘটেনি। ৪ ইঞ্জিনের মস্ত বোয়িং প্লেন এটা। সময়টা মধ্য মার্চ। ৪ জন ক্রু সদস্যকে নিয়ে ককপিটে রয়েছে পাইলট লেফটেন্যান্ট টমি কোস্টার। বাকি ৬ জন ক্রু কার্গো সেকশনে বসে সতর্ক নজর রাখছে রাডার এবং অন্যান্য সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্টের ওপর। রিস্টওয়াচ দেখল লেফটেন্যান্ট টমি কোস্টার। কো পাইলটের দিকে তাকালো একবার, ঘাড় কাত করে সম্মতি জানালো কেন ফুলেট। মস্ত একটা ইউটার্ন নিল বোয়িং। সরল একটা কোর্সে স্থির হলো প্লেনের নাক। সোজা নিউ ফাউন্ডল্যান্ড উপকূলের দিকে চলল ওরা। ডিউটি খতম। শরীরটা ঢিল করে দিয়ে সিটে হেলান দিল লেফটেন্যান্ট টমি কোস্টার। কোলের ওপর থেকে তুলে নিল খোলা হরর উপন্যাসটা। আর চোখে একবার তাকালো কো পাইলটের দিকে। তারপর আবার বলল, সেন্ট জনসে না পৌঁছানো পর্যন্ত বিরক্ত করো না আমাকে। একটু বেশি কথা বলা অভ্যাস কো পাইলট কেন ফুলেটের, সেজন্যই তাকে সাবধান করে দেয়া। ৩ মিনিটও হয়নি হরর উপন্যাসে আবার মনোযোগ দিয়েছে পাইলট। এই সময় বাধা। কো পাইলট ফুলেট নয়, কানে ঘর ঘর করে উঠল হেডসেটটা। চোখ গরম করে কো পাইলটের দিকে তাকালো লেফটেন্যান্ট কোস্টার। হাসি চেপে চেহারায় কৃত্রিম আতঙ্ক ফুটিয়ে তুলে ফুলেট বলল, আমি আবার কি করলাম? ছো মেরে মাইক্রোফোন তুলে নিল পাইলট। বাজখাই গলায় জানতে চাইল, কি ব্যাপার হ্যাডলি? পেছনে স্বল্পালোকিত প্লেনের পেটে রাডার সেটের সামনে বসে আছে সিম্যান ফার্স্ট ক্লাস হেডলি চেস। চোখে পলক নেই তার। স্কোপের সবুজ আভায় ভৌতিক একটা চেহারা পেয়েছে তার অবয়ব। ধীরে ধীরে প্রতিটি শব্দ পরিষ্কার স্বরে উচ্চারণ করল সে। আজব একটা রিডিং স্যার, 18 মাইল, বিয়ারিং 347। ককপিটে মাইকের সুইচ অন করলো পাইলট টমি কোস্টার। ধমক খাওয়া দেখছি তোমাদের স্বভাবে দাঁড়িয়ে গেছে। রাজ্যের বিরক্তি প্রকাশ পেল তার গলায়। আজব মানে কি? রিডিংয়ে ওটাকে আইসবার্গ বলে মনে হচ্ছে, নাকি পুরনো কোনো ড্রাকুলা ছায়াছবির উপর টিউন করেছো তোমার সেট? হয়তো আপনার হরর উপন্যাসের কভারটা দেখতে পাচ্ছে স্ক্রিনে। তাচ্ছিল্যের সাথে ঠাট্টার সুর মিশিয়ে বলল কো পাইলট। হেডসেটে ফিরে এলো চেজের গলা। আকার আকৃতি দেখে মনে হচ্ছে একটা আইসবার্গ, কিন্তু সিগন্যালটা সাংঘাতিক শক্তিশালী, শুধু বরফ বলে মনে হচ্ছে না। ঠিক আছে, ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল টমি কোস্টার, চোখ বুলানো যাক। কো পাইলটের দিকে ফিরল সে। ওহে, কোর্স বদলাও, 347। মাথা ঝাঁকিয়ে কন্ট্রোল কলাম ঘোরালো কো পাইলট ফুলেট। চার্টে প্র্যাট হুইটনি পিস্টন ইঞ্জিনের একটানা আওয়াজে কোনো পরিবর্তন হলো না। সাবলীলভাবে ঘুরে গিয়ে নতুন একটা দিগন্তের দিকে মুখ করল বোয়িং। একজোড়া বিনকিউলার তুলে নিয়ে নীল পানির সীমাহীন বিস্তারের ওপর চোখ বুলালো টমি কোস্টার। ফোকাস অ্যাডজাস্ট করল সে। প্লেন কাঁপছে, গ্লাস দুটো স্থির রাখা কঠিন। রোদ লেগে ঝলমল করছে সাগর, সূর্যের প্রতিফলনে চোখ ধাঁধিয়ে গেল বারবার। হঠাৎ করেই চোখে পড়ল সাদা বিন্দুটা। আইসবার্গ, সন্দেহ নেই। ককপিট উইন্ডশিল্ড যতই এগোলো, আকারে ততই বড় হতে থাকলো সেটা। মাইক্রোফোন তুলে নিল কোস্টার। দেখেছো গোয়ান? জানতে চাইল সে। কিছু বুঝে থাকলে বলো। চিফ আইস অবজারভার লেফটেন্যান্ট জন গোয়ান কন্ট্রোল কেবিনের পেছনে আধখোলা কার্গো দরজার ফাঁক দিয়ে তাকিয়ে আছে আইসবার্গের দিকে। 1 সেকেন্ড পর ইয়ারফোনের ভেতর দিয়ে গোয়ানের যান্ত্রিক কণ্ঠস্বর পেল কোস্টার। মরশুমের সবচেয়ে বড় বার্গগুলোর একটা, থরে থরে সাজানো বরফ, আনুমানিক 200 ফিট উঁচু, ওজন এই 10 লক্ষ টনের মতো। ফুলেটের দিকে তাকালো পাইলট।
অল্টিটিউড? সোজা সামনের দিকে তাকিয়ে উত্তর করল ফুলেট, 1000 ফিট। গত 3 দিন এই অল্টিটিউডেই আছি আমরা। বক্তৃতা দিতে বলিনি, ধমক লাগালো পাইলট। জাস্ট চেকিং। চোখে একজোড়া গগলস পরল সে। ঠান্ডা বাতাসে ঝাপটার জন্য মনে মনে প্রস্তুতি নিল। তারপর ভালো করে আইসবার্গটা দেখার জন্য খুলে ফেলল পাশের জানালা। ওই যে দেখা যাচ্ছে। ইঙ্গিতে আইসবার্গের দিকে দৃষ্টি আকর্ষণ করল কোপাইলটের। ওর উপর দিয়ে বার দুয়ে ঘুরে যাও, দেখি কি করা যায়। কোস্টারের মুখে মৌমাছির হুল ফুটিয়ে দিল হিম বাতাস। 10 সেকেন্ড পর অনুভূতি হারিয়ে অসাড় হয়ে গেল মুখের চামড়া। দাঁতে দাঁত চেপে চোখ কুঁচকে আইসবার্গের দিকে তাকিয়ে থাকল সে। বিশাল বরফটাকে পালতোলা ভৌতিক জাহাজের মতো লাগলো। সগর্বে ভেসে যাচ্ছে ককপিট জানালার নিচে দিয়ে। সাবলীল ভঙ্গিতে থ্রটল পিছিয়ে নিয়ে এসে সামান্য একটু কন্ট্রোল ঘোরালো ফুলেট। পোর্টের দিকে ধনুকের মতো বেঁকে গেল বোয়িংয়ের গতিপথ। সেই সাথে কাত হয়ে পড়ল প্লেন। বোয়িংয়ের নতুন গতিপথ বা কাত হয়ে পড়ার দিকে খেয়াল দিল না সে। পাইলটের কাঁধের উপর দিয়ে ঝলমলে বরফের প্রকাণ্ড স্তূপের দিকে চোখ রেখে ইন্ডিকেটর ঘুরিয়ে চালিয়ে নিয়ে গেল প্লেন। 1-2 করে পরপর 3 বার চক্কর দিল সে। প্লেন সিধে করার জন্য পাইলটের কাছ থেকে নির্দেশ পাবার অপেক্ষায় রয়েছে। অবশেষে জানালার বাইরে থেকে মাথা টেনে আনলো কোস্টার। তুলে নিল মাইক্রোফোন। হ্যাডলি, কই, আমার চোখে তো কিছুই পড়ল না, শুধু বরফ। ওই বরফেই কিছু একটা আছে লেফটেন্যান্ট। সাথে সাথে জবাব ভেসে এলো হ্যাডলির। পরিষ্কার ব্লিপ পাচ্ছি আমার। পাইলট কোস্টার কিছু বলতে যাচ্ছিল, তার আগে কথা বলল লেফটেন্যান্ট জন গোয়ান। আমার যেন মনে হলো কালো মতো কিছু একটা দেখতে পেয়েছি স্কিপার, পশ্চিম মুখে, ওয়াটার লাইনের কাছে। কো পাইলটের দিকে ফিরল কোস্টার। চেহারায় এখনও রাজ্যের বিরক্তির ছাপ লেগে রয়েছে। বলল, 200 ফিট নিচে নামো। হুকুম তামিল করতে 1 মিনিটের বেশি নিল না ফুলেট। 1-2 করে আরও কয়েকটা মিনিট পেরিয়ে গেল। বারবার চক্কর দিল সে আইসবার্গকে। প্লেনের গতি ঘন্টায় মাত্র 20 মাইল। আরও আছে, গম্ভীর শোনালো পাইলটের গলা। আরও 100 ফিট নামো। তার চেয়ে আমরা বরং ল্যান্ড করি ওটার ওপর, কথার ছলে বলল ফুলেট। ভয় যদি তার মনে ঢুকেও থাকে, চেহারা দেখে তা বোঝা গেল না। চোখে স্থির দৃষ্টি, দেখে মনে হয় এই লোক ঘুমিয়ে পড়তে যাচ্ছে। কিন্তু ভয়ঙ্কর ঝুঁকি নিয়ে প্লেন চালাবার দায়িত্বটাকে সে যে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে তা বোঝা যায় ভুরুজোড়ার ওপর কপালে বিন্দু বিন্দু ঘাম দেখে। সাগরের নীল ঢেউগুলোকে এত কাছে লাগলো, মনে হলো পাইলটের কাঁধের উপর দিয়ে হাত বাড়ালেই ছুঁতে পারবে। বারবার ছেদ পড়ল তার গভীর একাগ্রতায়। তার কারণ আইসবার্গের পাঁচিলগুলো এখন প্লেনকে ছাড়িয়ে আরও উঁচুতে উঠে গেছে। চূড়াগুলো সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেছে ককপিট জানালার ওপরে। একটু যদি বেঁকে যায় প্লেন, হঠাৎ যদি দমকা একটা বাতাস লাগে, ঢেউয়ের মাথায় বা বরফের গায়ে একটা ধাক্কা খাবে পোর্ট উইংয়ের ডগা। সাথে সাথে সাঙ্গ হবে বোয়িং এবং তার সাথে 10 জন লোকের ভবলীলা। কি যেন একটা দেখতে পেল এবার পাইলট। পরিষ্কার নয়, আচ্ছা। ধীরে ধীরে বড় হলো সেটা, একটা আকৃতি পেল, কিন্তু এখনও পরিষ্কার নয়। তবে বোঝা গেল প্রকৃতি নয়, জিনিসটা মানুষের তৈরি। ফুলেটের মনে হলো 1 যুগ পর জানালার বাইরে থেকে ভেতরে মাথা টেনে নিল পাইলট। কেবিনে মাথা ফিরিয়ে নিয়ে এসে জানালা বন্ধ করলো কোস্টার। এক ঝটকায় অন করলো সুইচ। গোয়ান, দেখেছ? ভোঁতা শোনালো গলার স্বর। পাইলট যেন বালিশে মুখ গুজে কথা বলল। প্রথমে ভাবল ফুলেট পাইলটের চোয়াল আর ঠোঁট বোধহয় ঠান্ডায় জমে গেছে, কিন্তু দ্রুত মুহূর্তের জন্য তার দিকে একবার তাকাতেই নিজের ভুলটা বুঝতে পারল সে। ঠান্ডায় নয়, বিস্ময়ে শক্ত পাথরের মতো জমাট হয়ে গেছে পাইলটের চেহারা। ইন্টারকমের ভেতর দিয়ে যান্ত্রিক প্রতিধ্বনির মতো ভেসে এলো গোয়ানের গলা। দেখেছি, কিন্তু আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। এ কিভাবে সম্ভব? সম্ভব নয়, আবার সেই ভোঁতা গলায় বলল পাইলট। কিন্তু বরফের ভেতর ওটা যে আছে তাতে কোনো সন্দেহ নেই। আইসবার্গের ভেতর ওটা একটা জাহাজ গোয়ান, ফর গডস সেক। ফুলেটের দিকে ফিরল সে। আপন মনে এদিক ওদিক মাথা নাড়ল। খুঁটিনাটি কিছু দেখতে পাইনি। ঝাপসা লাগলো, ঠিক বুঝলাম না কি দেখলাম, বো নাকি স্টার্ন।
চোখ থেকে গগলস নামিয়ে বুড়ো আঙুলটা উপর দিকে তুলল সে। ধীরে ধীরে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলল কো পাইলট ফুলেট। সতর্কতার সাথে সিধে করল প্লেনটাকে। তারপর আটলান্টিকের ঢেউয়ের নাগাল থেকে নিরাপদ দূরত্বে তুলে নিয়ে এলো বোয়িংয়ের পেট। মাফ করবেন লেফটেন্যান্ট। হেডফোনে হেডলি চেজের গলা ভেসে এলো। কার্গো সেকশনে রাডার সেটের সামনে পিঠ বাঁকা করে বসে আছে সে। স্কোপের ঠিক মাঝখানে সাদা একটা ব্লিপ, সেটার দিকে অপলক চোখে তাকিয়ে আছে। একটা ধারণার কথা বলছি, ভুল হবার কোনো সম্ভাবনা নেই বললেই চলে। ওটা জাহাজ হোক বা ডাইনোসর, লম্বায় 125 ফিটের কম নয়। সম্ভবত পরিত্যক্ত একটা ফিশিং ট্রলার। ঘসঘস করে চোয়াল ঘষে বলল পাইলট। রক্ত চলাচল আবার শুরু হওয়ায় অসহ্য ব্যথা অনুভব করছে সে। নিউ ইয়র্কের ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারের সাথে যোগাযোগ করব লেফটেন্যান্ট, জানতে চাইল ফুলেট। বললেই উদ্ধারকারী দল পাঠাবে ওরা। মাথা নাড়ল পাইলট। খামাখা ওদেরকে ব্যস্ত করে তোলার দরকারটা কি? বোঝাই তো যাচ্ছে ওখানে কেউ বেঁচে নেই। নিউ ফাউন্ডল্যান্ডে নেমে বিস্তারিত রিপোর্ট করব আমরা। কয়েক মুহূর্তের নীরবতা। তারপর গোয়ান বলল, বার্গের ওপর দিয়ে আরেকবার যেতে চাই লেফটেন্যান্ট। কুইক আইডেন্টিফিকেশনের জন্য ওটার ওপর ডাই মার্কার ফেলা দরকার। ঠিক, আমার সিগন্যাল পেলে ড্রপ করবে। ফুলেটের দিকে ফিরল পাইলট। বার্গের সবচেয়ে উঁচু পয়েন্টের উপর দিয়ে উড়ে যেতে হবে। যতটা সম্ভব নেমে যাও। বার্গ থেকে 300 ফিটের মধ্যে নামতে পারলে ভালো হয়। মন্থর গতিতে বিশাল একটা প্রাগৈতিহাসিক পাখির মতো আইসবার্গের ওপর চলে এলো বোয়িং। পাখিটা যেন বাসা খুঁজছে। পেছনে খোলা কার্গো দরজার সামনে দাঁড়িয়ে আছে গোয়ান। বাড়িয়ে ধরা হাতে রয়েছে জার ভর্তি লাল ডাই। পাইলটের কমান্ড কানে ঢুকতেই জারটা শূন্যে ছেড়ে দিল সে। প্রতি সেকেন্ডে ছোট হতে থাকলো সেটা। শেষ পর্যন্ত কালো একটা বিন্দুর আকৃতি পেল। আইসবার্গের সমতল পিঠের ওপর পড়ে ভেঙে গেল জার। সাদা বরফের গায়ে ছড়িয়ে পড়ল লাল রং। চমৎকার! খুশি হয়ে উঠল পাইলট। সুন্দর জায়গায় পড়েছে। সার্চ পার্টিকে আর কষ্ট করতে হবে না, কাছে এলেই দেখতে পাবে। পর মুহূর্তে চেহারাটা গম্ভীর হয়ে উঠল। তাকালো আইসবার্গের আরও নিচে, যেখানে বরফের ভেতর আটকে আছে দুর্ভাগা জাহাজটা। আহা, কি করুণ পরিণতি! ভাবছি কি ঘটেছিল তা কি কোনোদিন জানতে পারবো আমরা? ফুলেটের চোখের দৃষ্টিতে চিন্তার ভাব ফুটে উঠল। এর চেয়ে বড় কবর নিশ্চয়ই আশা করেনি ওরা। বড়, কিন্তু অস্থায়ী। গালফ স্ট্রিমে পৌঁছে 2 হপ্তাও টিকবে না, গলে সব পানি হয়ে যাবে। এরপর আর কেউ কোনো কথা বলল না। তার ফলে প্লেন ইঞ্জিনের একটানা গুঞ্জন যেন আরও বেড়ে গেল। ক্রুরা সবাই অন্যমনস্ক হয়ে পড়ল যে যার চিন্তায়। অবশেষে খুক খুক করে কেসে নিস্তব্ধতা ভাঙল টমি কোস্টার। আর চোখে কো পাইলট ফুলেটের দিকে একবার তাকিয়ে হাত বাড়ালো হরর উপন্যাসটার দিকে। তোমাকে এই শেষবার মনে করিয়ে দিচ্ছি ফুলেট, ভারী গলায় বলল সে। আমাকে বিরক্ত করা চলবে না। আর হ্যাঁ, ফুয়েল গাছটা তেষ্টায় মারা যাবার আগে দয়া করে আমাদের তুমি বাড়ি ফিরিয়ে নিয়ে চলো। চলে গেল কোস্টগার্ড পেট্রোল প্ল্যান। ক্রমশ দূরে মিলিয়ে গেল ইঞ্জিনের শব্দ। আকাশচুম্বী আইসবার্গটা সাগরের বুকে স্থির হয়ে আছে। না, স্থির হয়ে নেই আসলে, কিন্তু স্রোতের সাথে তার ভেসে যাওয়ার গতি এতই মন্থর যে খালি চোখে সেটা ধরা পড়ে না। গ্রিনল্যান্ডের পশ্চিম উপকূলের একটা গ্লেসিয়ার থেকে বিচ্ছিন্ন হয়েছিল এই আইসবার্গ। সে আজ প্রায় বছরখানেক আগের কথা। গ্লেসিয়ার থেকে বিচ্ছিন্ন হয়ে নেমে এসেছিল সাগরে। আকারে আরও বড় ছিল এটা। অন্যান্য বার্গের সাথে ধাক্কা খেয়ে এই আকৃতি পেয়েছে। পেট্রোল প্ল্যান্টটা অদৃশ্য হয়ে যাবার পরও বেশ কিছুক্ষণ নিস্তব্ধতা জমাট বেঁধে থাকলো আইসবার্গের ওপর। তারপর একটু নড়ে চড়ে উঠল কি যেন, ঠিক পানির কিনারার কাছে। আবছা দুটো আকৃতি ক্রমশ মানুষের মূর্তি ধারণ করলো। হাঁটু সোজা করে উঠে দাঁড়ালো তারা। আকাশে তাকিয়ে থাকলো পেট্রোল প্লেনের গমনপথের দিকে। খালি চোখে 20 ফিট দূর থেকেও কেউ ওদের দেখতে পাবে না। দুজনেই পরে আছে সাদা স্নোস্যুট, তুষার ধবল ব্যাকগ্রাউন্ডের সাথে মিলেমিশে একাকার হয়ে আছে। অনেকক্ষণ ধরে ওখানে দাঁড়িয়ে থাকলো তারা, ধৈর্যের সাথে অপেক্ষা করছে। কোনো শব্দ পাওয়া যায় কিনা শোনার চেষ্টা করছে। যখন বুঝলো পেট্রোল প্লেনটা আর ফিরে আসবে না,
দুজনের মধ্যে একজন হাঁটু গেড়ে বসে পায়ের সামনে থেকে বরফ খুঁড়ে ছোট্ট একটা রেডিও ট্রান্সমিটার এবং রিসিভার বের করলো। 10 ফুটি এরিয়ালটা টেনে লম্বা করে নিয়ে ফ্রিকোয়েন্সি সেট করলো সে। খুব বেশি দূর থেকে নয়, এই একই ফ্রিকোয়েন্সিতে অন্য কেউ তার সেট অন করে রেখেছে, কাজেই যোগাযোগ পেতে মোটেও কষ্ট হলো না। প্রচণ্ড শীতে হি হি করতে করতে পাইপে আরও একটু জোরে কামড় বসালো লেফটেন্যান্ট কমান্ডার লি পেরি। পশমি কাপড় দিয়ে কিনারা মোড়া উইন্ড ব্রেকারের গভীরে মুঠো পাকানো হাত দুটো আরও ইঞ্চি দুয়েক করে ঢুকিয়ে নিল। 41 বছর বয়স কমান্ডারের, তার মধ্যে 18 বছর কেটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডে চাকরি করে। অস্বাভাবিক বেটে এবং মোটা সে, প্রায় সব সময় অনেকগুলো গরম কাপড়ে শরীরটা জড়ানো থাকে বলে লম্বায় চওড়ায় সমান দেখায়। ধূসর রঙের ঘন ভুরুর নিচে জলজলে দুটো নীল চোখ। অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্ন এবং বুদ্ধিমান লোক সে, সুপার কার্টার সুয়ারলিয়নের সুযোগ্য কমান্ডার। লড়িয়ে মোরগের মতো ব্রিজে দাঁড়িয়ে আছে সে, শরীরটা স্থির, পা দুটো ভাগ করা। পাশে দাঁড়ানো তালগাছের সমান লম্বা লোকটার উদ্দেশ্যে কথা বলার সময় তার দিকে তাকাবার প্রয়োজন বোধ করল না। রাডার থাকলেও এই আবহে আমাদেরকে খুঁজে বের করতে 12টা বেজে যাবে ওদের। ঠান্ডা হিম আটলান্টিকের বাতাসের মতোই ধারালো কমান্ডারের গলার আওয়াজ। 1 মাইল দূরের জিনিসও দেখা যাচ্ছে না। ধীরে ধীরে অদৃশ্য একটা টার্গেটের লক্ষ্য স্থির করল সুয়ারলিনের এক্সিকিউটিভ অফিসার হ্যাজেল ওয়াটসন। টোকা দিয়ে শূন্যে ছুড়ে দিল সিগারেটের টুকরোটাকে। সোজা 10 ফিট উঠে গেল সেটা, কিন্তু পড়তে শুরু করার আগেই বাতাসে ভর করে ব্রিজের উপর দিয়ে উড়ে গেল অনেক দূরে। ধুমায়িত সাদা টিউবটার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকলো ওয়াটসন। আরেকটা দমকা বাতাস ছিনিয়ে নিল সেটাকে, সোজা নিয়ে গিয়ে ফেলল সাদা ঝুঁটিওয়ালা একটা ঢেউয়ের মাথায়। আমাদের খুঁজে পেলেই বা কি? ঠান্ডায় প্রায় অসাড় হয়ে যাওয়া ঠোঁট জোড়া নড়ে উঠল ওয়াটসনের। জাহাজ যেভাবে দুলছে, কপ্টারের পাইলট মাতাল না হলে এখানে ল্যান্ড করার কথা ভাবতেও সাহস পাবে না। ইঙ্গিতে কমান্ডারকে সুয়ারলিনের ল্যান্ডিং প্ল্যাটফর্মটা দেখালো সে। সাগর থেকে লাফিয়ে ওঠা পানিতে এরই মধ্যে ভিজে গেছে জায়গাটা। মাতাল বা পাগল নয়, অথচ আত্মহত্যা করতে চায় এমন লোকের অভাব নেই দুনিয়ায়, গম্ভীর স্বরে বলল কমান্ডার। সাবধান করে দিলেও কেউ যদি সাবধান না হয়, আমাদের কি করার আছে? তালগাছ সমান লম্বা এবং রোগা পাতলা হলেও এক্সিকিউটিভ অফিসার ওয়াটসনের গলার স্বর অস্বাভাবিক মোটা এবং ভারী, যেন তলপেটের গভীর কোথাও থেকে উঠে আসছে। ওটা সেন্ট জন থেকে আকাশে ওঠার পরই সিগন্যাল পাঠিয়ে জানিয়ে দিয়েছি আকাশের অবস্থা ভালো নয়। সুয়ারলিনে ল্যান্ড করার চেষ্টা নেহাত বোকামি হবে। সবিনয় ভদ্রতার সাথে পাইলট শুধু বলল, ধন্যবাদ। একটু থেমে মন্তব্য করল সে, পরিষ্কার বুঝতে পারছি পাইলট শিক্ষিত একটা গোয়ার, কারো কথায় কান দেবার পাত্র নয়। একটু পরই শুরু হলো বৃষ্টি, সেই সাথে টানা বাতাসের প্রকোপ বেড়ে গেল। রূপালি ঝালরের মতো সুপার কাটারের ওপর নেমে এলো পানি। ডেকের ওপর যারা ডিউটিতে ছিল সবাই গায়ে অয়েল স্কিন চড়ালো। সুয়ারলিন এবং তার ক্রুদের ভাগ্য বলতে হবে যে এয়ার টেম্পারেচার 40 ডিগ্রি ফারেনহাইটে স্থির হয়ে আছে। ফ্রিজিং পয়েন্ট এখনও 8 ডিগ্রি দূরে। টেম্পারেচার ফ্রিজিং পয়েন্টে পৌঁছলে গোটা জাহাজ ঢাকা পড়ে যাবে বরফের চাদরে। কমান্ডার এবং ওয়াটসন অয়েল স্কিন পরা শেষ করেছে মাত্র, ঘরঘর করে উঠল ব্রিজের লাউড স্পিকার। ক্যাপ্টেন, রাডারে এইমাত্র পেলাম পাখিটাকে, পথ দেখিয়ে নিয়ে আসছি। হ্যান্ড ট্রান্সমিটার তুলে সম্মতি জানালো কমান্ডার লি পেরি। তারপর ওয়াটসনের দিকে ফিরে চিন্তিতভাবে বলল, মনটা খুঁতখুত করছে, এর মধ্যে কোথাও একটা গোলমাল না থেকেই পারে না? গোলমাল থাকাই স্বাভাবিক, বলল ওয়াটসন। গোটা ব্যাপারটাই কেমন যেন খাপছাড়া। এর আগে কখনো এ ধরনের নির্দেশ পাইনি আমরা। 2 জন আরোহীকে সুয়ারলিনে নামতে দিতে হবে, তাও সিভিলিয়ান হেলিকপ্টার নিয়ে আসছে তারা। আচ্ছা, আরেকটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেছেন কমান্ডার? আমাদের ডিস্ট্রিক্ট কমান্ড থেকে নয়, কপ্টারটা আসছে সরাসরি কমান্ডারের হেডকোয়ার্টার ওয়াশিংটন থেকে। ঠিক বুঝতে পারছি না এ ধরনের একটা নির্দেশ কেন দিলেন কমান্ডার। কেন আসছে লোক 2 জন তাও জানাননি। তাড়াহুড়ো করে মেসেজ পাঠিয়েছেন যেন সাংঘাতিক জরুরি কোনো ব্যাপার। তার মানে নিশ্চয়ই প্রমোদ ভ্রমণে আসছে না ওরা। হঠাৎ শরীরটা শক্ত হয়ে গেল কমান্ডারের। কান পেতে কি যেন শোনার চেষ্টা করলো সে।
তারপর ঘাড় ফিরিয়ে তাকালো আকাশের দিকে। কিছু দেখা গেল না বটে, কিন্তু পরিষ্কার শোনা গেল যান্ত্রিক গুঞ্জন। ওটা যে একটা হেলিকপ্টারের রোটর ব্লেডের আওয়াজ তা ওয়াটসনও বুঝতে পারল। ঘন মেঘে ঢাকা পড়ে আছে আকাশ। প্রায় 30 সেকেন্ড পেরিয়ে গেল, তবু দেখা গেল না কিছু। তারপর একই সাথে দুজনের চোখে ধরা পড়ল সেটা। বৃষ্টির ভেতর দিয়ে পশ্চিম দিক থেকে আসছে কপ্টার, সোজা সুপার কাটার সুয়ারলিনের দিকে। দেখেই চিনতে পারলেন কমান্ডার। ইউলিসিস Q-55 এর 2 সিটার সিভিলিয়ান সংস্করণ, ঘন্টায় 250 মাইল স্পিড। সত্যি নামতে চেষ্টা করবে? বিস্ময়ে হাঁ হয়ে গেল ওয়াটসনের মুখ। উত্তর না দিয়ে আবার ট্রান্সমিটারটা মুঠো করে ধরল কমান্ডার পেরি। মাউথপিসে কথার তুবড়ি ছাড়ল সে। পাইলটকে সিগন্যাল দাও, বলো 10 ফুটে উঁচু ঢেউ ঠেলে এগোচ্ছি আমরা। এই অবস্থায় সে যেন টাচডাউনের কোনো রকম চেষ্টা না করে। করলে দুর্ঘটনা ঘটতে পারে এবং সেজন্য আমি দায়ী থাকব না। কয়েক সেকেন্ড অপেক্ষা করল কমান্ডার পেরি। কটমট করে তাকিয়ে আছে হেলিকপ্টারের দিকে। কি হলো? ঘর ঘর করে উঠল স্পিকার। পাইলট বলছে, আপনি তাকে সাবধান করে দিয়েছেন বলে সে কৃতজ্ঞ, কিন্তু সেই সাথে সম্মানের সঙ্গে অনুরোধ জানাচ্ছে হাতের কাছে যেন কয়েকজন লোক রাখা হয়, যাতে করে কপ্টার প্যাড স্পর্শ করা মাত্র ল্যান্ডিং গিয়ার ধরে সামলে রাখতে পারে। আমার ধারণাই ঠিক, তিক্ত স্বরে বলল ওয়াটসন। লোকটা বিনয়ী কিন্তু বড় জেদি। বোঝা গেল। দাঁতে দাঁত চাপল কমান্ডার পেরি। জুলফির নিচের অংশ 1/2 ইঞ্চি উঁচু হয়ে উঠল। পাইপটা হাতে নিয়ে বলল, বিনয় আমি ধুয়ে খাবো নাকি? আমার জাহাজের খানিকটা অন্তত চুরমার না করে ছাড়বে না ইডিয়েট লোকটা। হাল ছেড়ে দেওয়ার ভঙ্গিতে কাঁধ ঝাঁকালো সে। তারপর তুলে নিল বুলহর্ন। চিফ রনসন, লোকজন রেডি রাখো। কপ্টার প্যাড স্পর্শ করা মাত্র ওটাকে ঠেক দিতে হবে, কিন্তু সাবধান, প্যাডে ওটা স্থির না হওয়া পর্যন্ত কেউ যেন কভার ছেড়ে না বেরোয়। প্যাড ছুঁয়ে উল্টে যেতে পারে ওটা। নিজের কোনো লোক হারাতে চাই না আমি। আর হ্যাঁ, একদল ক্র্যাশ ক্রুকে তৈরি থাকতে বলো। হলিউডের সেরা সেক্স কুইনের সঙ্গ পাবো জানলেও এই অবস্থায় কপ্টার নিয়ে আকাশে থাকতে রাজি হব না আমি, বিড়বিড় করে বলল ওয়াটসন। কথায় কথায় পাইলটের প্রশংসা করছো তুমি? মৃদু স্বরে বলল কমান্ডার। অবশ্য সেটা তার প্রাপ্য। সুয়ারলিন বাতাসের উল্টো দিকে মুখ করে এগোলে সুপারস্ট্রাকচার ভয়ঙ্কর দোল খাবে, ফলে ধাক্কা খেয়ে গুঁড়ো হয়ে যাবে কপ্টার। আবার স্রোতের দিকে আড়াআড়িভাবে এগোলে ঢেউয়ের দোলায় বড় বেশি দুলবে জাহাজ। প্যাডে শক্ত বা স্থিরভাবে ল্যান্ড করতে পারবে না পাইলট। দীর্ঘ প্রায় 2 যুগের অভিজ্ঞতা এবং সূক্ষ্ম বিচক্ষণতার ফলে সিদ্ধান্ত নেওয়াটা সহজ রুটিন কাজের মতো লাগলো কমান্ডারের। স্পিড কমিয়ে কোর্স বদল করো। বাতাস এবং ঢেউ যেন প্রথমে বোর পাশে এসে লাগে। মাথা ঝাঁকিয়ে হুইল হাউসের ভেতর অদৃশ্য হয়ে গেল ওয়াটসন। কয়েক সেকেন্ড পর ফিরে এসে বলল সে, বাতাস এবং ঢেউ প্রথমে বোর পাশে লাগবে। উদ্বেগ এবং দুশ্চিন্তায় চেহারা ম্লান হয়ে গেল কমান্ডার পেরি আর ওয়াটসনের। কুয়াশার ভেতর দিয়ে উজ্জ্বল হলুদ হেলিকপ্টারটা দ্রুত এগিয়ে আসছে। 30 ডিগ্রি কোণ থেকে সুয়ারলিনের স্টার্নের দিকে ছুটে এলো সেটা। বাতাসের ধাক্কায় কোর্স থেকে বারবার সরে গেল পাইলট, কিন্তু কি এক অদ্ভুত কৌশলে কপ্টারকে সিধে রাখতে পারল সে। জাহাজ থেকে যখন আর মাত্র 100 গজ পেছনে সেটা ধীরে ধীরে স্পিড কমাতে শুরু করলো পাইলট। এইভাবে একসময় শূন্যে একেবারে দাঁড়িয়ে পড়ল যান্ত্রিক ফোরিংটা। তার ঠিক নিচেই ল্যান্ডিং প্যাড, ঢেউয়ের সাথে দ্রুত ওপরে উঠছে, পর মুহূর্তে একই গতিতে নেমে যাচ্ছে আবার। মাত্র কয়েকটা মুহূর্তে একই জায়গায় স্থির হয়ে থাকলো কপ্টার, কিন্তু কমান্ডার লি পেরির মনে হলো এরই মধ্যে 1 যুগ পেরিয়ে গেছে। প্রতিটি ঢেউয়ের সাথে সুপার কাটারের ফ্যানটেইল ওঠানামা করছে। ককপিট জানালা দিয়ে মাথা বের করে সেটার ডগা থেকে কপ্টারের দূরত্ব অনুমান করার চেষ্টা করছে পাইলট। এই অবস্থায় হঠাৎ করে ল্যান্ডিং প্যাড যখন তার শিখরে উঠে এসেছে, থ্রটল পিছিয়ে দিয়ে ইউলিসিসকে নিখুঁতভাবে সুয়ারলিনে নামিয়ে আনলো পাইলট। পরবর্তী ঢেউয়ের গা থেকে ঝাঁকি খেতে খেতে স্টার্নটা নিচের দিকে নামতে শুরু করার ঠিক আগের মুহূর্তে স্কিড জোড়া প্যাড ছুঁয়েছে কি ছুঁয়নি, সুপার কাটারের 5 জন ক্রু কাত হয়ে পড়ার ডেক ধরে ছুটে এলো। ডেকের সাথে কাত হয়ে পড়ল কপ্টার। তীব্র বাতাস আর বৃষ্টি উপেক্ষা করে সেটাকে বেঁধে ফেলার কাজে ঝাঁপিয়ে পড়ল তারা।
উপস্থিত সবাই বুঝল আর মাত্র 5টা সেকেন্ড দেরি হয়ে গেলে ঢালু ডেক থেকে গড়িয়ে উত্তাল সাগরে গিয়ে পড়ত কপ্টার। কপ্টারের ইঞ্জিন থেমে গেল। ধীরে ধীরে স্থির হলো রোটর ব্লেড। ককপিটের পাশের একটা দরজা খুলে গেল। দোরগোড়ায় দেখা গেল দুজন লোককে। বাতাসের সাথে হু হু করে ছুটে আসছে কুয়াশা। দুজনেই মুখ নিচু করে লাফ দিয়ে পড়ল প্ল্যাটফর্মে। ধীরে শয়তানের সাহসের তারিফ করতে হয়, বিড়বিড় করে বলল ওয়াটসন। গোটা ব্যাপারটা এমন সহজ সরলভাবে সারল যেন এর মধ্যে কোনো ঝুঁকি ছিল না। কমান্ডারের মুখের পেশিতে টান পড়ল। ওদের কাগজপত্র যেন জোরালো হয়। কোস্টগার্ড হেডকোয়ার্টার ওয়াশিংটন থেকে সুপারিশ না নিয়ে এসে থাকলে আমাকে ওরা সন্তুষ্ট করতে পারবে না। এই প্রথম ওয়াটসনের মুখে মৃদু হাসি দেখা গেল। কে জানে, ওরা হয়তো কংগ্রেসম্যান, ইন্সপেকশন ট্যুরে এসেছে। হাসলে দেখছি। ওদেরকে আপনার কেবিনে নিয়ে যাব কমান্ডার? মাথা নাড়ল কমান্ডার লি পেরি। না, আমার অভিনন্দন জানাও ওদের, তারপর অফিসার্স মেসে নিয়ে এসো। হঠাৎ নিঃশব্দে একটু হাসল সে। সত্যি কথা বলতে কি, এই মুহূর্তে আগুনের মতো গরম এক কাপ কফি ছাড়া আর কিছুর কথা ভাবতে রাজি নই আমি। 2 মিনিট পরের ঘটনা। অফিসার্স মেস রুমে টেবিল সামনে নিয়ে বসে আছে কমান্ডার লি পেরি। গরম কফি ভর্তি একটা মগকে চারদিক থেকে জড়িয়ে ধরেছে তার 2 হাতের ঠান্ডা 10টা আঙ্গুল। মগটা প্রায় অর্ধেক খালি হয়ে এসেছে। এই সময় দরজা খুলে ভেতরে ঢুকলো হ্যাজেল ওয়াটসন। তার পেছনেই দেখা গেল হেলিকপ্টারের একজন আরোহীকে। 60-এর উপর বয়স লোকটার, চুলদাড়ি ধবধবে সাদা। বয়স হলেও শরীরটা এখনও বেশ মজবুত। শরীরে মেদ নেই, পেশিগুলো এখনও ঝুলে পড়েনি। বড় সরু রিমলেস চশমা পরে আছে সে। শুধু মাথার চারদিকের কিনারায় চুল আছে, মাঝখানে চকচকে টাক। প্রথম দর্শনে কমান্ডার লি পেরির মনে হলো লোকটা পাগলাটে এক বিজ্ঞানী না হয়েই যায় না। মুখটা গোলগাল, দেখে মনে হয় শান্তশিষ্ট প্রকৃতির মানুষ। ব্রাউন রঙের চোখে হাসি হাসি একটা ভাব ফুটে আছে। কমান্ডারকে দেখতে পেয়ে সোজা তার দিকে এগিয়ে এলো অচেনা অতিথি। টেবিলের সামনে এসে করমর্দনের জন্য বাড়িয়ে দিল হাতটা। কমান্ডার পেরি, তাই না? আমি করিডন, ডক্টর বিল করিডন। এভাবে আপনাকে বিরক্ত করার জন্য আমরা দুঃখিত কমান্ডার। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে করমর্দন সারল কমান্ডার। স্বাগতম ডক্টর, বসুন প্লিজ, কফি খান। কফি? একদম সহ্য করতে পারি না। এমন একটা মুখভঙ্গি করলো ডক্টর করিডন যেন শোকে একেবারে কাতর হয়ে পড়েছে সে। পর মুহূর্তে কি যেন কল্পনা করে চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল তার। তবে হ্যাঁ, গরম এক কাপ কোকো যদি হয়, বিনিময়ে এই মুহূর্তে একটা চোখ দিয়ে দিতেও বোধহয় আপত্তি করব না আমি। রসিকতাটা মোটেও জমল না। অন্তত কমান্ডার হাসল না, আর কমান্ডার হাসল না বলে ওয়াটসনও হাসি চেপে রাখতে বাধ্য হলো। তা কোকোও আছে আমাদের, শুকনো গলায় বলল কমান্ডার। চেয়ারে হেলান দিল সে। তারপর ডাকলো, জেম। গ্যালি থেকে দ্রুত ছুটে এলো সাদা জ্যাকেট পরা একজন স্টুয়ার্ড। দীর্ঘদেহী, একহারা চেহারা। হাঁটার ভঙ্গিটা দেখে বুঝতে বাকি থাকে না এই লোককে টেক্সাস থেকে আমদানি করা হয়েছে। ইয়েস স্যার ক্যাপ্টেন, বলুন কি আনতে হবে? মেহমানের জন্য 1 কাপ কোকো, আমাদের জন্য আরও 2 কাপ কফি, আর... কথার মাঝখানে থেমে চোখে প্রশ্ন নিয়ে ওয়াটসনের পেছন দিকে তাকালো কমান্ডার। আমরা বোধহয় ডক্টর করিডনের পাইলটের কথা ভুলে গেছি। তিনি এই এলেন বলে। চেহারায় অসুখে একটা ভাব নিয়ে বলল ওয়াটসন। চেহারায় এই ভাবটা একটা ইঙ্গিতও হতে পারে। কমান্ডারকে বোধহয় সতর্ক করে দিতে চাইল সে। হেলিকপ্টারটা ঠিকমতো বাঁধা হলো কিনা নিশ্চিত হতে চান তিনি। মুহূর্তের জন্য স্থির দৃষ্টিতে ওয়াটসনের দিকে তাকিয়ে থাকলো কমান্ডার পেরি। তারপর চোখ ফিরিয়ে নিল। বুঝেছ জেম, পট নিয়ে এসো, আমরা ঢেলে নেব। মাথা ঝাঁকিয়ে গ্যালিতে ফিরে গেল স্টুয়ার্ড। নিজের চারপাশে নিরেট 4 দেয়াল দেখে কীরকম নিরাপদ বোধ করছি সে আমি বলে বোঝাতে পারবো না। মাথার কিনারায় হাত তুলল ডক্টর বিল করিডন। বিশ্বাস করুন কমান্ডার, হেলিকপ্টারে ওঠার সময় আমার সবগুলো চুল পাকা ছিল না। তুমুল ঝড়ের মধ্যে অ্যালুমিনিয়ামের খাঁচায় বসে আছি, নিচে উন্মত্ত সমুদ্র। আমি যে হার্ট ফেল করিনি সেটাই তো এখন আশ্চর্য বলে মনে হচ্ছে। হা হা করে হেসে উঠল সে। হাতের মগটা টেবিলের উপর নামিয়ে রাখলো কমান্ডার পেরি। মুখে হাসির ছিটে ফোটাও নেই।
ভালোই ভালো শুধু যে কগাছি চুল পাকার উপর দিয়ে বিপদটা কেটে গেছে সে আপনার ভাগ্য ডক্টর করিডন, গম্ভীর সুরে বলল সে। চুলের সাথে মাথার সাথে বাকি শরীরটাও যে হারাননি এটাই আশ্চর্য। এই আবহাওয়ায় কপ্টার নিয়ে আকাশে ওঠাই বোকামি হয়েছে আপনার পাইলটের। অসহায় একটা ভঙ্গি করল ডক্টর করিডন, যদিও এই ভাবটাও তার আরেক ধরনের রসিকতা বলে সন্দেহ হলো ওয়াটসনের। বলল, কিন্তু আমাদের কোনো উপায় ছিল না, মিশনটা জরুরি। বলার ভঙ্গিটা এমন যেন কোনো স্কুল ছাত্রকে জ্ঞানদান করছে। আপনি, আপনার ক্রু, আপনার জাহাজ, এরা সবাই গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব পালন করতে যাচ্ছেন, অথচ আমাদের হাতে সময় বলতে গেলে একেবারেই নেই। বিশ্বাস করুন। কথার গুরুত্ব বোঝাবার জন্য চোখ পাকালো সে। একটা মিনিট অপচয় করার উপায় নেই আমাদের। বুক পকেট থেকে কাগজের একটা টুকরো বের করলো সে। টেবিলের উপর দিয়ে ঠেলে দিল সেটা কমান্ডারের দিকে। আমাদের উপস্থিতি সম্পর্কে ব্যাখ্যা দিচ্ছি আমি, কিন্তু তার আগে আমি অনুরোধ করব দয়া করে এই পজিশনে বদল করুন জাহাজের কোর্স। কাগজের টুকরোটা হাতে নিল কমান্ডার পেরি, কিন্তু পড়ে দেখার প্রয়োজন বোধ করল না। মাফ করবেন ডক্টর করিডন, আপনার অনুরোধ রক্ষা করার অনুমতি আমাকে দেয়া হয়নি। কমান্ডারের হেডকোয়ার্টার থেকে আমাকে শুধু নির্দেশ দেওয়া হয়েছে 2 জন আরোহীকে জাহাজে নিতে হবে, এর বেশি কিছু নয়। আপনার কথায় জাহাজের কোর্স বদল করার কোনো প্রশ্নই ওঠে না। আহত দেখালো ডক্টর করিডনকে, কিন্তু বেশ পরিষ্কার উচ্চারণে বললেন, আপনি আসলে বুঝতে পারছেন না। হাতে ধরা মগের উপর দিয়ে তীক্ষ্ণ চোখে তাকালো কমান্ডার। মানলাম, দয়া করে বুঝিয়ে দেবার দায়িত্বটা নিন তাহলে। কে আপনি, ডক্টর বিল করিডন? কতটুকু আপনার ক্যাপাসিটি? আপনি এখানে কেন? শান্ত হন কমান্ডার, আমি ভিনদেশি গুপ্তচর নই। আপনার জাহাজে স্যাবোটেজ চালাবার জন্যও আসিনি। আমি পিএইচডি নিয়েছি ওশানোগ্রাফিতে এবং এই কিছুদিন হলো ন্যাশনাল আন্ডার ওয়াটার অ্যান্ড মেরিন এজেন্সি আমাকে চাকরি দিয়েছে। নো অফেন্স, কিন্তু তবু একটা প্রশ্নের উত্তর আমি পেলাম না। আমি বোধহয় আপনার কৌতূহল মেটাতে পারি। নতুন একটা কণ্ঠস্বর দোরগোড়া থেকে এলো। গলার আওয়াজটা নরম, কিন্তু কর্তাসুলভ একটা দৃঢ়তা আছে। চেয়ারের হাতল ধরা কমান্ডারের মুঠো জোড়া শক্ত হয়ে উঠল। ধীরে ধীরে ঘাড় ফিরিয়ে তাকালো সে। দেখল দরজার গায়ে অলস ভঙ্গিতে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে সুদর্শন এক দীর্ঘকায় যুবক। যুবকের গায়ের রং রোদে পুড়ে তামাটে। আমেরিকান নাকি অ্যারাবিয়ান ঠিক ঠাহর করতে পারল না কমান্ডার। যুবকের চেহারায় অদ্ভুত এক কাঠিন্য আছে। সহজে সেটা হয়তো ধরা সম্ভব নয়, কিন্তু ব্যাপারটা কমান্ডারের তীক্ষ্ণ চোখে ফাঁকি দিতে পারল না। ঘন কালো চোখ জোড়ায় আত্মবিশ্বাস আর দৃঢ় সংকল্পের ছাপ ফুটে আছে। প্রথম দর্শনেই বুঝল কমান্ডার কঠিন পাত্র। পরনে নীল এয়ারফোর্স ফ্লাইট জ্যাকেট এবং ইউনিফর্ম। চোখে সন্ধানী দৃষ্টি থাকলেও চেহারায় শান্ত উদাস ভাব রয়েছে। কমান্ডারের সাথে চোখাচোখি হতে নিঃশব্দে হাসল সে। এই যে এসে গেছে। পরম স্বস্তি পেয়ে চেঁচিয়ে উঠল ডক্টর করিডন। কমান্ডার পেরি, আসুন, মেজর মাসুদ রানার সাথে আপনার পরিচয় করিয়ে দিই। কিছুদিনের জন্য স্পেশাল প্রজেক্ট ডিরেক্টর হিসেবে নুমায় পেয়েছি আমরা ওকে। মেজর মাসুদ রানা? ভুরুকুচকে প্রতিধ্বনি তুলল কমান্ডার পেরি। এর আগেও কোথাও যেন শুনেছি নামটা। স্মরণ করার চেষ্টা করল সে। পর মুহূর্তে ক্ষীণ একটা উজ্জ্বলতা ফুটল তার চেহারায়। হ্যাঁ, মনে পড়েছে। সরাসরি রানার চোখে তাকালো সে। আপনিই তো নুমার সাহায্য নিয়ে স্ট্র্যাটোক্রুজার উদ্ধার করেছিলেন, তারপর কেজিবি চিফ জেনারেল তুর্কিনিভকে মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছে দিয়েছিলেন। রানা নয়, কথা বলল ডক্টর করিডন। আপনি ঠিকই ধরেছেন কমান্ডার পেরি, কিন্তু এত সব গোপন খবরও রাখেন আপনি। কোস্টগার্ডের এই দায়িত্বটাও ইন্টেলিজেন্স সার্ভিসের আওতায় পড়ে, গম্ভীর সুরে বলল কমান্ডার। তাছাড়া সিআইএ বলুন, এনএসএ বলুন, সবখানে আমার বন্ধু আছে। কথা বলছে ডক্টর করিডনের সাথে, কিন্তু এক দৃষ্টিতে তাকিয়ে আছে রানার দিকে। আসুন মিস্টার রানা, বসুন। দৃঢ় পায়ে এগিয়ে এলো রানা, বসলো ডক্টর করিডনের পাশে, কমান্ডারের সামনাসামনি চেয়ারে। অস্বস্তির সাথে উসখুস করছিল ওয়াটসন, তার দিকে একবার আর চোখে তাকালো কমান্ডার। এই সময় রুমে ঢুকলো স্টুয়ার্ট জেম। কোকো আর কফি রেখে নিঃশব্দে বেরিয়ে গেল সে, কিন্তু একটু পর আবার তাকে দেখা গেল হাতে একটা ট্রে, তাতে বেশ কয়েকটা স্যান্ডউইচ।
কারো যেন কোনো কাজ নেই, সবাই তার গমনপথের দিকে নির্বাক তাকিয়ে থাকলো। চেহারা দেখে বোঝা না গেলেও কমান্ডারের মনে অস্বস্তি ভর করছে। বিখ্যাত একটা সরকারি এজেন্সি থেকে একজন বিজ্ঞানী এসেছে, খবরটা শুভ নয়। ভিনদেশী এক নাগরিক ভয়ঙ্কর সব কাজ দেখিয়ে যে খ্যাতি অর্জন করেছে, আরেকটা বিশুদ্ধ দুঃসংবাদ। কিন্তু দুজনের দলটা টেবিলে তার সামনে বসে তাকে যা করতে বলছে সেটা শুধু দুঃসংবাদ নয়, প্লেগ। যা বলছিলাম কমান্ডার। দরজার দিক থেকে চোখ ফিরিয়ে কমান্ডারের দিকে তাকালো ডক্টর করিডন। কাগজে যে পজিশনের কথা লিখেছি যত তাড়াতাড়ি সম্ভব ওখানে আমাদের পৌঁছানো দরকার। মাথা নাড়ল কমান্ডার। অসম্ভব। ভদ্রতা বা কৌশলের ধার ধারল না কমান্ডার, স্পষ্টভাবে জানিয়ে দিল, আমার ক্ষমতা এবং অধিকার বলেই আমি আপনার দাবি উপেক্ষা করছি। এই জাহাজের ক্যাপ্টেন হিসেবে আমি শুধু কোস্টগার্ড ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার নিউ ইয়র্ক অথবা কমান্ড্যান্টের অফিস ওয়াশিংটনের নির্দেশ মানতে পারি। পর থেকে নিজের মগে আরও কফি ঢালার জন্য একটু বিরতি নিল সে। তারপর আবার বলল, আগেই বলেছি আমাকে শুধু দুজন আরোহীকে জাহাজে নিতে বলা হয়েছে, তার বেশি কিছু না। সেই নির্দেশ আমি পালন করেছি। এখন আমি অরিজিনাল পেট্রোল কোর্সে জাহাজ চালাবো। শক্ত পাথর হয়ে ওঠা কমান্ডারের মুখের দিকে এমনভাবে তাকিয়ে থাকলো রানা যেন এক টুকরো ইস্পাতের গায়ে কোথাও কোনো দাগ আছে কিনা পরীক্ষা করছে। কয়েক সেকেন্ড কেটে গেল। হঠাৎ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো ও। সন্তর্পণে এগিয়ে গেল গ্যালিতে বেরোবার দরজার দিকে। উকি দিয়ে দেখল বাইরেটা। বিরাট একটা পটে টকবক করে ফুটছে পানি। সেটার দিকে আলু ভর্তি একটা বস্তা টেনে নিয়ে যেতে ব্যস্ত দেখা গেল স্টুয়ার্টকে। এরপর আরেকটা দরজা দিয়ে বাইরে উকি দিল রানা। মেস রুমের পাশের প্যাসেজে কাউকে দেখা গেল না। সরাসরি না তাকিয়েও বুঝল কৌশলটা কাজে লাগছে। কমান্ডার পেরি এবং ওয়াটসন পরস্পরের দিকে বিমূঢ় দৃষ্টি বিনিময় করছে। টেবিলের কাছে ফিরে এলো রানা। কেউ আড়ি পেতে নেই বলে স্বস্তি বোধ করছেও এইরকম একটা ভাব ফুটিয়ে তুলল চেহারায়। টেবিলের ওপর ঝুঁকে কোস্টগার্ড অফিসার দুজনের কাছাকাছি মুখ সরিয়ে নিল ও। কথা বলল চাপা গলায়, ছাড়বেন না যখন, শুনুন তাহলে। ডক্টর করিডন আপনাদের যে পজিশন দিয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আইসবার্গ আছে ওখানে। কমান্ডারের মুখে সামান্য একটু রং বদল হলো মাত্র, চেহারাটা আগের মতোই নির্বিকার করে রাখল সে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আইসবার্গ বলতে কি বোঝাতে চান আপনি মেজর রানা? পরিবেশে নাটকীয় আবেদন নিয়ে আসার জন্য কিছুক্ষণ চুপ করে থাকলো রানা। তারপর বলল, এই আইসবার্গের ভেতর আটকে আছে গোটা একটা জাহাজ। আবার 3 সেকেন্ড বিরতি। আরও পরিষ্কার করে বলছি, ওটা একটা রাশিয়ান ট্রলার। অত্যাধুনিক এবং মোস্ট সফিস্টিকেটেড ইলেকট্রনিক ডিটেকশন গিয়ার, মানে রাশিয়ান বিজ্ঞানীরা এ পর্যন্ত যা কিছু আবিষ্কার করেছে সব আছে ওতে। শুধু তাই নয়, পশ্চিম গোলার্ধে নজর রাখার জন্য ওদের যে প্রোগ্রাম আছে তার কোড এবং ডাটাও পাওয়া যাবে ওটায়। কমান্ডার পেরি এমনকি চোখের পাতা পর্যন্ত ফেলল না। রানার চোখ থেকে চোখ না সরিয়ে জ্যাকেটের পকেট থেকে টোবাকো পাউচ বের করলো সে। ধীরে সুস্থে পাইপে তামাক ভরতে শুরু করলো। 6 মাস আগে, বলে চলল রানা, ফ্লেয়ার নামে একটা রাশিয়ান ট্রলার গ্রিনল্যান্ড উপকূল থেকে মাত্র কয়েক মাইল দূরে নোঙর ফেলে। কাছাকাছি ডিস্কো আইল্যান্ডে মার্কিন যুক্তরাষ্ট্রের এয়ারফোর্স মিসাইল বেজ আছে। বেজের তৎপরতার উপর নজর রাখতে শুরু করে ওরা। এরিয়াল ফটোগ্রাফ থেকে জানা গেল সম্ভাব্য সব রকম ইলেকট্রনিক রিসেপশন অ্যান্টেনা রয়েছে ওতে, যার অনেকগুলো সম্পর্কে বিস্তারিত কিছু জানা নেই মার্কিনীদের। অত্যন্ত সতর্ক ছিল রাশিয়ানরা। ট্রলার বা ট্রলারের 35 জন ক্রু, তাদের মধ্যে মেয়েও ছিল বেশ কজন। সবাই ট্রেনিং পাওয়া দক্ষ টেকনিশিয়ান। ভুল করেও গ্রিনল্যান্ডের সামুদ্রিক জলসীমার কাছাকাছি আসেনি। মার্কিন পাইলট খারাপ আবহাওয়ায় চেকপয়েন্ট হিসেবে ব্যবহার করেছিল ওটাকে। তার মানে নিজের জায়গা ছেড়ে কখনো নড়তে দেখা যায়নি ফ্লেয়ারকে। প্রায় সব রাশিয়ান স্পাইশিপ একটানা 30 দিন ডিউটি করার পর রিলিজ পায়, তার জায়গায় অন্য জাহাজ আসে। কিন্তু ফ্লেয়ারের বেলায় অন্যরকম ঘটল। একই জায়গায় একটানা 3 মাস ডিউটি করল সে। ব্যাপারটা লক্ষ্য করে মার্কিন নেভাল ইন্টেলিজেন্স অবাক হয়ে যায়। তারপর এক ঝড়ো সকালে কোথাও কিছু নেই, সাগরের পিঠ থেকে অদৃশ্য হয়ে গেল ফ্লেয়ার। ঘটনাটা ঘটল ফ্লেয়ারের রিলিফ শিপ এসে পৌঁছবার 3 হপ্তাহ আগে। সময়ের এই গরমিলটা রহস্যকে আরও জটিল করে তুলল। এর আগে পর্যন্ত দ্বিতীয় একটা স্পাইশিপ না এসে পৌঁছলে প্রথম জাহাজটাকে স্টেশন থেকে নড়তে দিত না রাশিয়ানরা।
ওয়াটসনের বাড়ানো হাত থেকে কফি ভর্তি মগ নেবার জন্য একটু থামল রানা। কয়েক চুমুক কফি খেয়ে আবার মুখ খুলল ও। রাশিয়ায় ফিরে যাবার জন্য মাত্র দুটো পথ ছিল ফ্লেয়ারের। একটা হলো বাল্টিক সি হয়ে লেনিনগ্রাদ, আরেকটা হলো বার্নেটস সাগর হয়ে মারমাসন্স। ব্রিটিশ এবং নরওয়েজিয়ানরা জানিয়েছে দুটো পথের কোনোটাতেই রাশিয়ান ট্রলার ফ্লেয়ারকে দেখা যায়নি। তার মানে গ্রিনল্যান্ড এবং ইউরোপিয়ান উপকূলের মাঝখানে কোথাও সমস্ত ক্রু নিয়ে গায়েব হয়ে গেছে ট্রলারটা। কফির মগ নামিয়ে রেখে সেটার কালচে তলানির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো কমান্ডার। কোস্টগার্ডে ব্যাপারটা জানানো হয়নি কেন? একটা রাশিয়ান ট্রলার হারিয়ে গেছে, কই এ ধরনের কোনো রিপোর্ট তো আমরা রিসিভ করিনি। ওয়াশিংটনের কাছেও ব্যাপারটা একটা বিস্ময় হয়ে দেখা দেয়। রাশিয়ানরা ফ্লেয়ার হারাবার খবরটা গোপন করে গেল কেন? এর একমাত্র সম্ভাব্য ব্যাখ্যা এটাই হতে পারে যে নিজেদের অত্যাধুনিক স্পাইশিপের সন্ধান পশ্চিমা কোনো রাষ্ট্র পেয়ে যাক তা ওরা চায়নি। বিদ্রুপের হাসি দেখা গেল কমান্ডার লি পেরির ঠোঁটে। কিন্তু আপনার গল্পটা একটু গাঁজাখুরি হয়ে যাচ্ছে নাকি? একটা রাশিয়ান স্পাইশিপ কোথায় আটকে আছে? ঠোঁটের বাঁকা হাসিটা আরো বড় করে তুলে ওয়াটসনের দিকে তাকালো সে। না, একটা আইসবার্গের ভেতর। পর মুহূর্তে ঘাড় ফেরালো সে, কটমট করে তাকালো রানার দিকে। রূপকথায় বিশ্বাস করার বয়স আমি পেরিয়ে এসেছি মেজর রানা। আমাকে বিশ্বাস করাতে হলে আরো ভালো কোনো গল্প শোনাতে হবে আপনার। কমান্ডারের বাঁকা হাসির হুবহু প্রতিকৃতি দেখা গেল রানার মুখে। আর কোনো গল্প জানা নেই আমার। এটাকেই বিশ্বাস্য করে তোলার জন্য আপনাকে আমি নতুন একটা তথ্য দিতে পারি। নতুন তথ্য? আপনাদের কোস্টগার্ডেরই একটা পেট্রোল প্লেন আইসবার্গের ভেতর একটা শিপ দেখতে পেয়েছে, যেটার আউটলাইন একটা ট্রলারের সাথে মিলে যায়। আইসবার্গের পজিশন 47.36 উত্তর, 43.27 পশ্চিম। তাই যদি হয়, ওই পজিশনের সবচেয়ে কাছের উদ্ধারকারী জাহাজ হলো এটা সুয়ারলিন। ব্যাপারটা চেক করার জন্য সরাসরি ডিস্ট্রিক্ট কমান্ড নিউ ইয়র্ক থেকে নির্দেশ দেওয়া হয়নি কেন আমাকে? এটা নিয়ে ঢাকঢোল পেতালে ক্ষতি হবে, তাই রেডিওতে খবরটা পাঠানো মানে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করে দেয়া। ওয়াশিংটন সেটা চায়নি। ভাগ্য বলতে হবে যে প্লেনের পাইলট আইসবার্গটা দেখে সাথে সাথে রেডিও মেসেজ না পাঠিয়ে ল্যান্ড করার পর বিশদ লোকেশন রিপোর্ট দিয়েছে। রাশিয়ানরা আইসবার্গের লোকেশন জেনে ফেলার আগেই ট্রলারে পৌঁছে খুঁটিয়ে একটা তল্লাশি চালাতে চাইছে ওয়াশিংটন। কাজ ছাকালো রানা। আপনার দেশের স্বার্থ আপনি যদি না বোঝেন, আমার কিছু করার নেই। একটা সোভিয়েত স্পাইশিপের গোপন ইলেকট্রিক ইনফরমেশন আপনার দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ আশা করি আপনাকে তা বুঝিয়ে বলার দরকার নেই। কিন্তু আপনি কেন? একটু কঠিন শোনালো কমান্ডারের গলার সুর। আমার দেশে কি ইন্টেলিজেন্স নেই? তারা স্পাই পোষে না? রাশিয়ানরা গরু নয় বা ঘাসও খায় না। মার্কিন নেভাল ইন্টেলিজেন্স বা সিআইএ থেকে কোনো এজেন্টকে পাঠানো হলে সাথে সাথে খবরটা জানতে পারবে তারা এবং সন্দিগ্ধ হয়ে উঠবে। কোনো মিলিটারি এয়ারক্রাফট পাঠানোও সম্ভব নয়। আটলান্টিক প্রায় একটা নির্জন সমুদ্র, ওখানে একটা পাখি দেখা গেলেও সেটার গতিবিধি লক্ষ্য করে রাশিয়ানরা। কাজেই একজন ওশেনোগ্রাফারের সাথে পাঠানো হয়েছে আমাকে। কিন্তু আমি যতদূর জানি একজন ইনভেস্টিগেটর হিসেবে আপনিও কম বিখ্যাত নন। একজন মার্কিন বিজ্ঞানীর সাথে আপনাকে দেখে সন্দেহ করবে না রাশিয়ানরা? সারা মুখে হাসি ছড়িয়ে দিয়ে বলল রানা, আমি ছদ্মবেশে আছি। গম্ভীর থমথমে হয়ে উঠল কমান্ডারের চেহারা। আবার বলল রানা, শুধু তাই নয়, আমার পরিচয়টাও ছদ্ম। নুমার স্পেশাল প্রজেক্ট ডিরেক্টর হিসেবে কাজ করছি আমি। মুখ তুলে রানার চোখে চোখ রাখল কমান্ডার। যদি কিছু মনে না করেন, আপনি কি একজন ইলেকট্রনিক এক্সপার্ট? না, আর্কটিক ওয়েদারে হেলিকপ্টার চালাবার অভিজ্ঞতা আছে আমার। আর ডক্টর বিল করিডন আইস ফরমেশনের উপর দুনিয়ার সেরা অথরিটিদের একজন। আই সি, মৃদু গলায় বলল কমান্ডার। তার মানে ইলেকট্রনিক এক্সপার্টরা তাদের কাজ শুরু করার আগে ডক্টর করিডন বার্গটাকে পরীক্ষা করে দেখবেন? ঠিক ধরেছেন। এতক্ষণে মুখ খুলল ডক্টর করিডন। আইসবার্গে ওটা যদি সত্যি ফ্লেয়ার হয়, আমার কাজ হবে সেটার খোলেন আমার সহজ এবং নিরাপত্তম পথটা আবিষ্কার করা।
আপনাকে বলে দেবার দরকার পড়ে না যে আইসবার্গ নিয়ে খেলা করা অত্যন্ত বিপজ্জনক ব্যাপার। এটা অনেকটা হিরে কাটার মতো। কাটতে যদি সামান্য একটু ভুল হয় গোটা জিনিসটাই বরবাদ হয়ে যায়। ভুল জায়গায় একটু বেশি থার্মাইট পড়লেও কি বরফে ফাটল দেখা দিল, চোখের পলকে গেল ধসে। অথবা আকস্মিকভাবে প্রচুর বরফ গলতে শুরু করলে সেন্টার অফ গ্র্যাভিটিতে তারতম্য দেখা দেবে, তাতে করে গোটা আইসবার্গ উল্টে যেতে পারে। কাজে বুঝতে পারছেন, নিরাপত্তার খাতিরে ফ্লেয়ারে ঢোকার আগে বরফটাকে পরীক্ষা না করলেই নয়। চেয়ারে হেলান দিল কমান্ডার পেরি। শরীরের পেশিতে ঢিল পড়ল। রানার দিকে তাকালো একবার, চোখ ছোট ছোট করে একটু হাসল। লেফটেন্যান্ট ওয়াটসন। স্যার। ভদ্রলোকদের অনুরোধ রক্ষা করা যেতে পারে। জাহাজের কোর্স বদলাও। 47.36 উত্তর, 43.17 পশ্চিম, ফুল অ্যাহেড। তারপর ডিস্ট্রিক্ট কমান্ড নিউ ইয়র্ককে সিগন্যাল দিয়ে জানাও আমরা স্টেশন ছেড়ে যাচ্ছি। কমান্ডার আশা করল রানার মুখের ভাব বদলে যাবে, কিন্তু নিরাশ হলো সে। নো অফেন্স, শান্ত সুরে বলল রানা, কিন্তু আমার পরামর্শ এ ধরনের কোনো সিগন্যাল পাঠাবেন না। সন্দেহ বা আর কিছু না মেজর, সবিনয়ে হাসল কমান্ডার। সুয়ারলিন কোস্টগার্ডের সম্পত্তি, সেটা কোথায় আছে না আছে তা ওদেরকে জানানো আমার চাকরির একটা শর্ত। বেশ, কিন্তু ডিস্ট্রিক্ট কমান্ডকে আমাদের গন্তব্য জানাবেন না। 2 সেকেন্ড কি যেন চিন্তা করলো রানা, তারপর আবার বলল, সেই সাথে নুমা অফিস ওয়াশিংটনকে জানিয়ে দিন আমি এবং ডক্টর করিডন নিরাপদে সুয়ারলিনে পৌঁছেছি। আবহাওয়া অনুমতি দিলেই রেকজাভিকের দিকে রওনা দেব। রেকজাভিক? আইসল্যান্ড? মাথা ঝাঁকালো রানা। কি যেন বলতে গিয়ে নিজেকে সামলে নিল কমান্ডার, কাঁধ ঝাঁকালো, ফিরল ওয়াটসনের দিকে। ডক্টর করিডন আমাদের ইঞ্জিনিয়ার অফিসারের সাথে থাকতে পারবেন, মেজর রানা থাকবেন তোমার কেবিনে। 4 ঘন্টা পর ওয়াটসনের কেবিন। একটা কটে শুয়ে ঝিমাচ্ছে রানা। শরীরটা ক্লান্ত, গায়ে ব্যথা ব্যথা ভাব, অথচ মাথার ভেতর এত সব চিন্তা ঘুরপাক খাচ্ছে যে গভীর ঘুমের কোল টেনে নিতে পারছে না ওকে। আজ থেকে ঠিক 1 সপ্তাহ আগে এই সময় নিউপোর্ট বিচ, ক্যালিফোর্নিয়ার সৈকতে লাল চুলো এক উদ্ভিন্ন যৌবনা মেয়েকে পাশে নিয়ে প্রকৃতির রূপসুধা পান করছিল ও। চাঁদের আলোয় ঝলমল করছিল সাগর, প্লেজার ইয়টগুলো ভেসে যাচ্ছিল তীর ঘেঁষে। সেগুলো থেকে হৈহুল্লোড় আর গান বাজনার আওয়াজ কানে আসছিল। তারা ভরা রাত, সাগরের ছলছলাৎ শব্দ, স্বল্প পরিচিত মোহময়ী নারীর উষ্ণ সান্নিধ্য, হু হু বাতাস কেমন যেন উদাস এবং একই সাথে আশ্চর্য সুখী করে তুলেছিল রানাকে। এই সময় বেরসিকের মতো হাজির হলো সেখানে ন্যাশনাল আন্ডার ওয়াটার অ্যান্ড মেরিন এজেন্সির চিফ অ্যাডমিরাল জর্জ হ্যামিল্টনের দূত। ঝপাত করে বাস্তবে ফিরে আসতে হয়েছিল রানাকে। অ্যাডমিরালের বিশেষ অনুরোধ, কাল বিলম্ব না করে ওয়াশিংটনে দেখা করতে হবে তার সাথে। অ্যাডমিরালের সাথে ব্যক্তিগত একটা মধুর সম্পর্ক আছে রানার, সেজন্যই ঠেকায় বেঠেকায় রানাকে স্মরণ করেন তিনি। প্রয়োজনে নিজের ইনভেস্টিগেশন ফার্মের কিছু কাজ রানাও তাকে দিয়ে করিয়ে নেয়। ছুটি কাটাতে এসে আর কেউ ডাকলে হয়তো যেত না রানা, কিন্তু অ্যাডমিরাল হ্যামিল্টনের ডাকে সাড়া না দেবার কথা ভাবতেও পারেনি ও। দুঃখিত রানা। অ্যাডমিরাল জর্জ হ্যামিল্টন ক্ষমা প্রার্থনার ভঙ্গিতে একটু হাসলেন। ঠেকায় পড়েছি, অথচ নিজের কোনো লোককে দিয়ে সেটা থেকে উদ্ধার পাবার উপায় দেখছি না, কাজেই তোমার কথা মনে পড়ল। আমাকে খবর দেবার আগে মেজর জেনারেলের সাথে যোগাযোগ করেছিলেন? কী ব্যাপারে ডেকেছেন অ্যাডমিরাল সে সম্পর্কে কোনো ধারণাই নেই রানার। কাজটার গুরুত্ব বোঝার জন্য প্রশ্নটা করা। জটিল, আন্তর্জাতিক বা ভয়ঙ্কর বিপজ্জনক কোনো ব্যাপার হলে ওকে খবর দেবার আগে অবশ্যই বন্ধু মেজর জেনারেল রাহাত খানের সাথে যোগাযোগ করে তার অনুমতি নিয়ে নেবেন অ্যাডমিরাল। না, তোমাকে যে কাজটা করে দেবার অনুরোধ করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও এতে বিপদের তেমন কোনো ভয় এখনও নেই, সেজন্যই খানের সাথে এখনও যোগাযোগ করিনি। তুমি চাইলে অবশ্য ওর কাছ থেকে অনুমতি পাবার জন্য। ব্যাপারটা কি শুনি আগে, সংক্ষেপে বললেন অ্যাডমিরাল। তারপর অনেকটা ব্যাখ্যা দেবার সুরে যোগ করলেন, যেভাবেই হোক এই কাজটা আমাদের ঘাড়ে চেপেছে। সবাই জানে আমরা সায়েন্টিফিক আন্ডার ওয়াটার রিসার্চের সাথে জড়িত, তাই সঙ্গত কারণে প্রশ্ন উঠতে পারে এই কাজের দায়িত্ব আমাদের ঘাড়ে পড়ল কেন? কোস্টগার্ড বা নেভি কী করছে?
এসব প্রশ্নের উত্তর দেয়া যায়, কিন্তু কোনোটাই তেমন গ্রহণযোগ্য বলে মনে হবে না তোমার, তাই সে চেষ্টা বাদ দিলাম। তোমাকে শুধু এটুকু জেনে সন্তুষ্ট থাকতে হবে যে কাজটা আমাদের ঘাড়ে এসে চেপেছে। এবার পড়ো এটা। কনফিডেন্সিয়াল লেখা একটা হলুদ ফোল্ডার রানার দিকে বাড়িয়ে দিলেন তিনি। ফোল্ডারটা খুলে পড়ল রানা। মন্তব্য: ফোল্ডারটা বন্ধ করলো রানা, বলল, আইসবার্গের ভেতর একটা জাহাজ আটকে আছে, বিশ্বাস করা কঠিন। মাথা ঝাঁকিয়ে রানাকে সমর্থন করলেন অ্যাডমিরাল। অসম্ভব বলে মনে হয়, কিন্তু ডক্টর করিডন বলছেন সম্ভব। নির্দিষ্ট ওই আইসবার্গকে খুঁজে বের করা কঠিন হতে পারে। কোস্টগার্ড ওটাকে দেখার পর 4 দিন পেরিয়ে গেছে। এর মধ্যে হয়তো অ্যাজোরাসের দিকে অর্ধেক পথ পাড়ি দিয়ে বসে আছে ওটা। স্রোত আর ভেসে যাবার গতির একটা চার্ট তৈরি করেছেন ডক্টর করিডন। তাতে দেখা যায় 30 বর্গ মাইলের মধ্যে কোথাও থাকার কথা ওটার। অন্ধ না হলে কারো চোখকে ফাঁকি দিতে পারবে না ওই আইসবার্গ। কোস্টগার্ড ওটার উপর লাল রং ছড়িয়ে দিয়ে এসেছে। দেখতে পাওয়া এক কথা, চিন্তিতভাবে বলল রানা। ওটার উপর হেলিকপ্টার নিয়ে নামা আরেক কথা। অনেক বেশি নিরাপদ এবং স্বাভাবিক হতো হেলিকপ্টার না নিয়ে আমরা যদি... না, কথাটা রানাকে শেষ করতেই দিলেন না অ্যাডমিরাল। জাহাজ নয়, যতটা মনে করছি ততটা গুরুত্বপূর্ণ যদি হয় ওটার 50 মাইলের মধ্যে তুমি আর ডক্টর করিডনকে ছাড়া আর কাউকে ঘেঁষতে দিতে রাজি নই আমি। কিন্তু আইসবার্গের ওপর এর আগে কখনো কপ্টার ল্যান্ড করাইনি আমি। বলেই রেবেকার কথা মনে পড়ল রানার। রেবেকা নেমেছিল দক্ষিণ মেরুর এক আইসবার্গের ওপর থোরসামারের কোর্স দেখার জন্য। দারুণ পাইলট ছিল মেয়েটা। তুমি কেন? কেউই বোধহয় তা করায়নি, কিন্তু তুমি পারবে। একটা রেকর্ড হোক। আমি জানি যে কাজে হাত দাও সে কাজে রেকর্ড সৃষ্টি করার একটা প্রবণতা আছে তোমার। মুচকি একটু হাসলেন অ্যাডমিরাল। সেজন্যই তো নুমার স্পেশাল প্রজেক্ট ডিরেক্টরের পদটা তোমাকে উপহার দিতে পেরে খুশি লাগছে। কাজ ঝাঁকালো রানা। কি বুঝবো ওটা থেকে? হেসে ফেলল রানা। আপনি কোনো অনুরোধ করলে আমি অসহায় বোধ করি অ্যাডমিরাল। তার কারণ তুমি জানো, এতে করে আমার কাছ থেকে একটা উপকার চাওয়ার অধিকার জন্মে যায় তোমার। কিন্তু এই মুহূর্তে এমন কোনো ঠেকায় পড়িনি আমরা যে উপকার চাইব। হাসল রানা। সেক্ষেত্রে একটা উপকার পাওনা থাকবে তোমার, ভবিষ্যতে যখন ইচ্ছে চাইতে পারবে। ধন্যবাদ, খুশি মনে বলল রানা। ক্লিক করে খুলে গেল কেবিনের দরজা। একটা চোখ খুলে ডক্টর করিডনকে ভেতরে ঢুকতে দেখল রানা। রাইট হ্যান্ড ডেস্কের কাছেই একটা চেয়ারে বসল সে। মুখের সামনে হাত তুলে গোটা দুয়েক হাই তুলল। কয়েক ঘন্টা থেকে আশা করছি আপনাকে, বলল রানা। এত দেরি করে এলেন যে? তোমার কাছে আসার জন্য একটা অজুহাত খুঁজছিলাম, এইমাত্র পেলাম সেটা। কমান্ডার তোমাকে ডিনার খেতে ডাকছেন। আমার কাছে আসার জন্য অজুহাতের দরকার কেন? কী গোপন করার আছে আমাদের? নেই না? জানো, কোস্টগার্ড যদি টের পায় ওদের নতুন সুপার কাটারের মোড় ঘোরাবার জন্য ষড়যন্ত্র পাকিয়েছি, ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড়াতে হবে আমাদের। হেলিকপ্টারের একটা খারাপ অভ্যেস হলো এগুলো ফুয়েল ট্যাঙ্কে বাতাস নিয়ে উঠতে পারে না, হাসি মুখে বলল রানা। অপারেশন চালাবার জন্য একটা বেস আর রিফুয়েলের জন্য একটা জায়গা দরকার ছিল আমাদের। এসব সুবিধে সহ এই এলাকায় একমাত্র সুয়ারলিনই ছিল। তাছাড়া কোস্টগার্ড কমান্ড্যান্টের নাম ভারিয়ে ভুয়া মেসেজটা পাঠিয়েছেন আপনি, আমি নই। কাজেই ফায়ারিং স্কোয়াডে দাঁড়াতে হলে আপনাকেই দাঁড়াতে হবে, আমাকে নয়। কিন্তু কমান্ডার পেরিকে হারিয়ে যাওয়া রাশিয়ান ট্রলারের গাঁজাখুরি গল্পটা কে শোনালো? ওটা যে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার তৈরি, সেটা তুমি অস্বীকার করতে পারো না। মাথার পেছনে হাত রেখে সিলিংয়ের দিকে তাকালো রানা। গাঁজাখুরি হলেও গল্পটা আপনিও উপভোগ করেছেন, যেভাবে মুখ হাঁ করে শুনছিলেন। কমান্ডারকে বাগে আনতে পারছিলাম না কোনো মতে, কাজে তোমার উপর তাকে ছেড়ে না দিয়ে উপায় ছিল না আমার। কিন্তু তুমি যে সাথে সাথে এইরকম কটা উদ্ভট অথচ বিশ্বাস্য গল্প বানিয়ে ফেলবে তা আমি ভাবতেই পারিনি। তুমি আমাকে অবাক করে দিয়েছ রানা। এ লাইনে না এসে লেখালেখির লাইনে গেলেও ভালো করতে পারতে। একটু থামল ডক্টর করিডন। তার কপালের মাঝখানে চিন্তার রেখা ফুটল। ঠাট্টা নয় রানা, কমান্ডারের কাছে আমাদের চাতুরি ধরা পড়ে গেলে কি ঘটতে পারে বলো তো? কট থেকে নেমে মাথার উপর হাত তুলে আড়মোড়া ভাঙল রানা। যাই ঘটুক, যখন ঘটবে তখন দেখা যাবে কি করা যায়। খামোখা আগে থেকে দুশ্চিন্তা করার কোনো মানে হয় না।